শুরু করছি বাংলা বলছে। দিল্লিতে চাঁদনি চক এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর কেটে গেছে ৮টা দিন। তদন্তে বেরিয়ে তদন্তকারীরা তারা প্রতিদিনই নতুন নতুন সূত্র খুঁজে পাচ্ছেন। প্রাথমিকভাবে যে সম্ভাবনা উঠে আসছিল যে সাগরেদরা তাদের হদিশ তদন্তকারী সংস্থা পেয়ে যাওয়ায় বিপুল বিস্ফোরক নিয়ে পালানোর সময় উমর নবীর এই হুন্ডাই i20-তে অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয় কিনা দুদিন আগেই স্পষ্ট হয়ে গেছে যে নির্দিষ্টভাবে ফিদায়ে অ্যাটাকই করা হয়েছে। কারণ একাধিক ব্যক্তিকে গ্রেফতার আটকের পর এই তথ্য সামনে এসেছে যে নির্দিষ্টভাবে ওই গাড়িটিতে আইডি লাগানো ছিল। আর এরই মধ্যে গ্রেফতার একজনের ফোন থেকে, তার বাজেয়াপ্ত হওয়া ফোন থেকে উদ্ধার হয়েছে একটি ভিডিও। যে ভিডিও কখন শ্যুট করা হয়েছে সেটা স্পষ্ট নয়। উমর নবীর ভিডিও, যেখানে উমর নবী সে বলছে আত্মঘাতী হামলাকে সে জাস্টিফাই করছে, আত্মঘাতী হামলাকে সে গ্লোরিফাই করছে। ফ্লুয়েন্ট ইংলিশে, অ্যাকসেন্ট নোটিস করার মতো। যদি শুরুতেই আমি বলে রাখি যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। ভিডিও কতটা অথেন্টিক সেই সম্পর্কে ডেফিনেটলি তদন্তকারী সংস্থা তাদের কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করছি। কিন্তু আমি শুরুতে আপনাদের দেখাবো সেই ভিডিওটা কিভাবে এদের ব্রেন ওয়াশিং হয়, কিভাবে মগজ ধোলাই হয় এবং কিভাবে বাকিদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো এই উমর নবীরা, তার একটা ইঙ্গিত পাওয়া যাবে এই ভিডিও থেকে। আমি শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে কারা উপস্থিত রয়েছেন আজকের আলোচনায়। বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, তৃণমূলের পক্ষ থেকে কৃষাণু মিত্র রয়েছেন, অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত এবং রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো সেই ভিডিও। আবারও বলছি, ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই ভিডিও এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছেছে। বাজেয়াপ্ত এক জঙ্গির ফোনে এই ভিডিও ছিল, যেখানে কবে এটি শ্যুট করা হয়েছে সেটা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না, কিন্তু অ্যাপারেন্টলি যেটা উঠে আসছে যে আল ফালা বিশ্ববিদ্যালয়ে উমর নবী যে ঘরে থাকতো সেই ঘরেই এই ভিডিওটি শ্যুট করা হয়েছে। দেখুন। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. প্রথমেই বলে রাখি যে এই যে বক্তব্য, এই বক্তব্যে ডেফিনেটলি প্রভাব করার উদ্দেশ্যে, প্রভাব বিস্তারের উদ্দেশ্যে, প্রভাবিত করার উদ্দেশ্যে এই বক্তব্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এটা প্রচার করছি, এই ভিডিওটা প্রচার করলাম শুধুমাত্র যে তদন্ত চলছে, শুধুমাত্র এই যে হোয়াইট কলার সন্ত্রাসের প্রসঙ্গ উঠে এসেছে সেই সংক্রান্ত তথ্যের রেফারেন্সে। আমি প্রথমে একটু রিয়ার কাছে যাব। রিয়া, এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখনও জানি না যে এটার ফরেন্সিক টেস্ট হয়েছে কিনা, এটার অথেন্টিসিটি সম্পর্কে এখনও অবধি কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত তদন্তকারী অফিসাররা তারা কি বলছেন, তারা এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এই ভিডিওটাকে,
এবং যেটা অ্যাপারেন্টলি মনে করা হচ্ছে যে আলফালা, তুমি দিল্লি ব্লাস্ট সাইট ঘুরে এসেছো, তুমি আলফালা ইউনিভার্সিটি ঘুরে এসেছো, তুমি গত কয়েকদিন ধরে এটাকে খুব এক্সটেন্সিভলি কভার করেছো। আলফালা বিশ্ববিদ্যালয়ের নিজের ঘরে এটা শ্যুট করা হয়েছিল বলে অ্যাপারেন্টলি মনে করা হচ্ছে। এখন অবধি কি তথ্য উঠে আসছে? মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি যে এনআইএ তদন্ত করছে, কিন্তু এনআইএর পাশাপাশি একাধিক স্টেট এজেন্সি অর্থাৎ দিল্লির সঙ্গে যে সমস্ত স্টেটগুলো বর্ডার শেয়ার করছে তারা প্রত্যেকেই কিন্তু এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে দিল্লি স্পেশাল সেল থেকে আরম্ভ করে কলকাতার এসটিএফ প্রত্যেকে কিন্তু এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই জায়গা থেকে যাদেরকে এখনও অবধি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এজেন্সি, যেটা হচ্ছে দুজনকে, যারা কিনা দুজনেই কাশ্মীরের বাসিন্দা। তবে তোমায় জানিয়ে রাখবো যে শুধুমাত্র যে আলফালা ইউনিভার্সিটির ল্যাব সেটা যে তদন্তকারী আধিকারিকদের আতশ কাছের নিচে রয়েছে এমনটা কিন্তু নয়। কারণ যারা গ্রেপ্তার হচ্ছে বা যারা আগেই গ্রেপ্তার হয়েছে এই সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত হয়ে বিভিন্ন স্টেটে তারা জেলবন্দি রয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে আতশ কাছের নিচে রয়েছে এবং তাদের বাড়ি স্ক্যানারে রয়েছে। কারণ এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দানিশকে গ্রেপ্তার করা হয়েছে, আমির রশিদ আলী, যারা দুজনেই কিনা কাশ্মীরের বাসিন্দা, তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে তাদের বাড়িতে ল্যাব চোখে পড়েছে। এবং সেই যে মিনি ল্যাব যেখানে কার্যত এই আইইডি আরডিএক্স বানানোর মতো কাজ হতো এবং কোন কোন সাবস্টেন্স কতটা পরিমাণ লাগবে সেই সমস্ত জিনিসের কাজ সেই ল্যাবগুলোতে অর্থাৎ বাড়ির মধ্যে হতো। এবং শুধু তাই নয়, বাড়ির পাশেও ওপেন এয়ার রয়েছে। এবং এই বাড়িগুলো, তোমাকে যেমনটা আমি এর আগেও বলেছি মৌপিয়াদি, যে আলফালা ইউনিভার্সিটিতে আমি যখন পৌঁছেছিলাম সেখানের যে আশেপাশ যে জায়গা পুরোটাই কিন্তু একদম একরের পর একর জমি এবং মিডিলে শুধু এই ইউনিভার্সিটিটা। এবং যেখানে এই ধরনের জিনিস টেস্ট করালেও হয়তো সেই আওয়াজ কারোর কানে যাবে না, এই ধরনের জায়গাগুলোকে চুজ করা হতো। এবং গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে শ্রীনগর থেকে, দানিশকে, যেখানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে এই যে ব্লাস্টটা হয়েছে দিল্লি রেড ফোর্টের সামনে, সেটা আরও বড় রকমের ব্লাস্টের পরিকল্পনা ছিল। কারণ সেখানে একদম কোট আনকোট তোমাকে বলবো যে এনআইএ যেমনটা মেনশন করেছে যে জশির, যাকে গ্রেপ্তার করা হয়েছে, জশির বিলাল ওয়ানি, যাকে দানিশ নামে পরিচিত, সে কাশ্মীরে, এই জশির হ্যাড অ্যালেকলি প্রোভাইডেড টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে এই দিল্লি ব্লাস্টে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে বাই মডিফাইং ড্রোনস অ্যান্ড অ্যাটেম্পটিং টু মেক রকেটস, অর্থাৎ ড্রোন, তারা মডিফাইড ড্রোন বানানো হয়ে গিয়েছিল এবং রকেট বানানোর চেষ্টায় ছিল, অ্যাটেম্প্ট করেছিল রকেট বানানো, অ্যাটেম্পটিং, অর্থাৎ রকেট বানানোর প্রসেসিং। আরো তোমার কাছে আসবো, আমি একটু এখানে এক এক করে বাকি স্পিকারদের কাছে এই জায়গাটাতেই আসতে চাইছি। তবে আমি শুরুতে একদম চলে যাচ্ছি অনির্বাণের কাছে। অনির্বাণ, প্রথমত হচ্ছে এত বড় একটা নেটওয়ার্ক, যে এই হোয়াইট কলার টেরোরিজমের যে জাল বিস্তৃত বলে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রায় 3000 কিলোর কাছাকাছি বিস্ফোরক মজুত করা, এবং জম্মু কাশ্মীর থেকে শুরু করে ফরিদাবাদ থেকে শুরু করে একের পর এক রাজ্য, সেই রাজ্যগুলোতেই জাল বিস্তার করা, একের পর এক রাজ্যের মধ্যে যে কানেকশন সেটা উঠে আসছে। হিউজ একটা মানি তো ইনভলভড। এবং সবচেয়ে বড় প্রশ্ন আমার তোমার কাছে, আলফালা ইউনিভার্সিটি কি সন্দেহের ঊর্ধ্বে? দেখো মৌপিয়া, আজকে আমরা বসে রয়েছি 2025 সালের 18ই নভেম্বর সন্ধ্যে 7টা। আজ থেকে ঠিক 9 বছর 10 দিন আগে 8ই নভেম্বর 2016 সালের 8ই নভেম্বর আর ঠিক রাত্রি 8টার সময় ডিমনিটাইজেশনের কথা বলা হয়েছিল। এবং তার যে উদ্দেশ্যগুলো বলা হয়েছিল, তিনটি উদ্দেশ্য বলা হয়েছিল, যার একটা হচ্ছে জঙ্গি দমন, মানি ট্রেল, জঙ্গিদের যে মানি ট্রেল সেটাকে কাট অফ করা। এম আই রাইট? একদম। তো যারা দর্শক আছেন তারাও একটুখানি, যে 9 বছর 10 দিন পরেও আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা দেখলাম যে জঙ্গি বা নাশকতামূলক কার্যকলাপ বন্ধ করবার জন্য ডিমনিটাইজেশনের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা কিন্তু আমরা ব্যর্থ বলে দেখছি। এক নম্বর হচ্ছে যে আপনি যদি দেখেন যে এই যারা এই নাশকতামূলক কাজ করেন, তারা কিন্তু এই যে টাকাটা দিয়ে আইইডি কেনেন, আইইডি মানে আমি বলছি যে যে জিনিসগুলো দিয়ে এক্সপ্লোসিভ ডিভাইসগুলোকে দিয়ে ব্যবহার করা হয়, সেইগুলো কিছু ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে। কিন্তু এছাড়াও
এই নাশকতামূলক কাজে যখন কেউ কেনেন, এটার উপরও কিন্তু মৌমি একটুখানি বলে দিই, এটার উপর আবার জিএসটি আছে 18% জিএসটি, এটার উপর জিএসটি কমানো হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে এই সব জিনিসগুলো যখন কেনা হয়, কারা কিনছেন এবং তারা, আমি বারবার করে যেটা এই ব্লাস্টের ক্ষেত্রে দেখলাম যে কিছু মানুষ যারা ডাক্তার, যারা এই নার্সিংহোমের সঙ্গে যুক্ত, ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত, তারা যদি তাদের এই হোয়াইট কালার অ্যাক্টিভিটিসের আড়ালে তারা যদি এইসব কার্যকলাপগুলো করেন, তাহলে ধরবার উপায়টা কী? দেখুন, যে কোনো কাজেই ধরবার উপায় হচ্ছে, একটা হচ্ছে যে মানি ট্রেল, টাকাটা কোথার থেকে এসছে, কে পাঠিয়েছে, কোথার থেকে এসছে এবং সেটা কী কাজে ব্যবহার করা হয়েছে। আমি জানি যে যারা তদন্ত করছেন তারা হয়তো মানি ট্রেলটা দেখবেন, কিন্তু সমস্যা হচ্ছে যারা এই নাশকতামূলক কার্যকলাপগুলোকে এন্ডোর্স করেন তাদেরকে ধরতে হবে এবং সেই জায়গাগুলোকে সরকারকে আইডেন্টিফাই করতে হবে। সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আমরা বলছি ভারত সরকার ইকুইপড আছে, অনেক রকম তাদের বিভিন্ন রেগুলেটরস আছে, এক্সটেন্ডেড আর্ম আছে, কিন্তু সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করছি মৌপিয়া, এই 9 বছর 10 দিন আগে যারা এই সরকারকে সাধুবাদ জানিয়েছিল যে ডিমনিটাইজেশনের কষ্টটাকে আমরা মানে মেনে নেব, যাতে দেশের মধ্যে কোনো নাশকতামূলক কাজ না হয়, যাতে বোমা বিস্ফোরণ না হয়, যাতে উগ্রপন্থীরা ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের শান্তি বিঘ্নিত করতে না পারে, তারা কিন্তু আজও বিরাজমান এবং তারা নতুন নতুন রাস্তা খুঁজে নিচ্ছে। এবং এই জায়গাতে আমি সজলদার কাছে আসি, যে সজলদা এই সিকিউরিটি ল্যাপসের প্রশ্নটা, সেটা কিন্তু গত পরশু থেকে আরও জোরালোভাবে আসতে বাধ্য। তার কারণ যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোয়াইট কলার টেরোরিজমের চক্র যখন বাস্টেড হচ্ছে, জাস্ট তার 8-9 ঘন্টা আগে, এই ব্লাস্টের সোমবার সন্ধ্যের এই ব্লাস্টের জাস্ট 8-9 ঘন্টা আগে যখন 2900 কেজির ওপর বিস্ফোরকের হদিশ পাওয়া যাচ্ছে, যখন ডক্টররা তারা অ্যারেস্টেড হচ্ছেন, তার কয়েক ঘন্টার মধ্যে এই ব্লাস্ট। এবং ইনিশিয়ালি একটা মনে করা হচ্ছিল যে এই অ্যাক্টিভিটিতেই, এই ধরপাকড়ে ত্রস্ত হয়ে এই উমার নবী, সে যখন বিস্ফোরক নিয়ে পালানোর চেষ্টা করছিল, আননার্ভড হয়ে পড়ে, সেই সময় অ্যাক্সিডেন্ট ব্লাস্ট। কিন্তু গত পরশু এনআইএ একদম স্পষ্ট করে দিয়েছে যে এটা অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট নয়, ওখানে জেনে বুঝে, প্রথম থেকে এটা সন্দেহ ছিল কারণ জায়গাটা একদম ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটির জন্য আদর্শ জায়গা, এত ভিড়বোল একটা জায়গা। তো এবার তো সিকিউরিটি ল্যাপসের প্রশ্নটা আসছেই অবধারিতভাবে। দেখুন, আপনার কথাটা ঠিক যে সিকিউরিটি ল্যাপস আছে, সিকিউরিটি ল্যাপস নিয়ে কেউ কখনো ডিনাই করতে পারবে না। আবার আপনাকে এটা বোঝাই যে 100% সিকিউরড বলে কিছু হয় না। আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড সজল, আমি এটাও মানি যে সিকিউরিটির ব্যবস্থাটা হচ্ছে পেনাল্টি কিকের মতো। আপনি গোল করলেন সেটা স্বাভাবিক, আপনি 10টা গোল করলেন কিন্তু একটা মিস মানে সেটাই ডিজাস্টার, খুব বড় ডিজাস্টার, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 3500 কিলো, 3500 কিলো সর্বসাকুল্যে যা যা রিকভার্ড হয়েছে বারুদের পরিমাণ 3500 কিলো। আমি স্বাধীন ভারতের ইতিহাসে এত বারুদ কখনো উদ্ধার একসাথে হয়েছে বলে কিনা আমারও জানা নেই। আপনাকে যদি আপনি দেখেন যে এই 3500 কিলোর মধ্যে 50 কিলো ওজনের বারুদ ব্লাস্ট হয়েছে, তার মানে এরকম আরও 70টা ব্লাস্টিংকে আপনি রক্ষা করতে পেরেছেন। আপনি নিশ্চয়ই সিকিউরিটি হোল মানে ল্যাবস এই সেই আমরা ব্যর্থতা আমরা বলতে পারি, কিন্তু বলুন তো দেখি পৃথিবীর সবচেয়ে বড় সিকিউর জায়গা পেন্টাগনও সিকিউর রাখতে পারেননি। এই জায়গাগুলো তো মানতে হবে যে 100% পয়েন্ট তো অনির্বাণ তুলেছে। না আমি এবার বলছি আসছে অনির্বাণদার তিনটি মেইন অবজেক্টিভ অনির্বাণদার পয়েন্টে ছিল যে জঙ্গিদের আমি অনির্বাণদার পয়েন্টে আসছি। তখন এই কথায় কথায় যে স্টোন পেল্টিং মানে পাথর ছোঁড়া, আপনি দেখুন ওই ঘটনার পর থেকে বন্ধ হয়েছে। শুধু সন্ত্রাসবাদ মানে যে আপনাকে যে সন্ত্রাসবাদীরা থেমেছে তা নয়, যে আগে আপনি ব্যাংকে যেতেন, ব্যাংকে গেলেই আপনার নোটের উপর ক্রস করে দিয়ে দিত, লিখে দিত ফর্জ,
বলে পাঠিয়ে দিত। এখন আপনি এরকম কটা নোট খুঁজে পান? ভালো করে ভেবে দেখুন, সন্ত্রাসবাদীরা প্যারালাল ইকোনমি তৈরি করে আপনাকে, সন্ত্রাসবাদ মানে তো শুধু বোমা আর গুলি নয় আজকের দিনে। আজকে কোথাও বায়বীয় অস্ত্র, কোথাও জৈবিক অস্ত্র, কোথাও এই যে রাইসিনা এরকম একটা কেমিক্যাল। বাপের জন্মে আপনারা কেউ জানেননি। আমরা সন্ত্রাসবাদ মানে শুধু বোম আর বন্দুক শুনেছিলাম, এখন বলছে সন্ত্রাসবাদ হতে পারে কোভিড। খুব সংক্ষেপে এক সেকেন্ড বলেনি, আমি বলছি যে কত বড় ষড়যন্ত্র থেকে পৃথিবীটা বাঁচলো। আমি খুব বলছি লক্ষ লক্ষ মানুষ নাকি মরে যেত। আমরা হিন্দি সিনেমায় সেই সাকাল টাকাল যখন দেখতাম তখন এই ধরনের সন্ত্রাসবাদের গল্প শুনেছি। আসি কৃষাণুর কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে ৩,৫০০ কিলো নাকি বারুদ কখনো ধরা পড়েনি। না না না, ঠিক আছে, আমি ওটাকেই সত্যি ধরে নিচ্ছি, কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে ৩,৫০০ কিলো বারুদ এক জায়গায় জড়ো করা হলো, এটাও স্বাধীন ভারতের ইতিহাসে কখনো হয়নি। এত অপদার্থতা যে বারুদটা তো ওখানে হয় তৈরি হয়েছে, নয় একটু একটু করে এক জায়গায় এনে ৩,৫০০ কিলো জড়ানো। যখন ১ কিলো জড়ো হলো তখন ধরা পড়লো না, যখন ১,০০০ কিলো হলো তখনও ধরা পড়লো না, ৩,৫০০ কিলো যখন ধরা পড়লো তখন ৩,৫০০ কিলো জড়ো করা, জমা করা হয়ে গেছে। তো এটা হলো নাকি এই ডিমনিটাইজেশন আর কিষাণ নতুন ভারত এইসবের ইয়েতে। আচ্ছা, এই ওই জায়গাতে ওই রেড ফোর্টে ২০২০-তে মানে ৫ বছর আগে আরেকটি সন্ত্রাসবাদ জঙ্গি আক্রমণ হয়েছিল। ২ জন এলটি মানে যে লস্করে তৈবার গানম্যান ধরা পড়েছিল। সেই এক্সিকিউশনটা, তার গতি প্রকৃতি কোথায় আছে আমরা কিছু জানি না, সেটা এখনো স্টিল পেন্ডিং। ২০০৫-এ সত্যম এবং লিবার্টি হলে যে বিস্ফোরণ হয়েছিল ওই দিল্লিতেই, সেটার ২০২২-এ একজনকে ছেড়ে দেওয়া হলো এবং ৫ জন নিজেকে অপরাধী স্বীকার করে নিল। এখন তার কেসটা কোথায় আছে আমরা জানি না। ২০০৫ সালে আরেকটা বিস্ফোরণ হলো যেখানে ৬২ জন মারা গেছে, ২১০ জন ইনজিওর্ড হলো। ৩ জায়গায় বিস্ফোরণ হয়েছিল দিল্লিতে ২০০৫ সালে। তার এখনো কি হয়েছে সাজা, ১২ বছর ধরে ট্রায়াল চলার পর ২০১৭-তে ২ জনকে ছাড়া হলো এবং একজনকে বলা হলো তিনি দোষী, তিনি সাহায্য করেছিলেন, কিন্তু তার ১২ বছরে শাস্তি কাটা হয়ে গেছে, তাকেও ছেড়ে দেওয়া হলো। তার বাকিরা কে ধরা পড়লো, কি ইয়ে হলো আমরা জানি না। ২০০৮ সালে ৫ জায়গায় ব্লাস্ট হলো দিল্লিতে, তার যে ১০০ জন ইনজিওর্ড, ২৫ জন মারা গেল, তারও আমরা জানি না। এই যে তদন্তকারী সংস্থাগুলো আসলে করে আমরা তো জানতে চাইছি। আমি তো 2008-এর, 2005-এর, 2020 এ তো সবই উদাহরণ দিলাম। তাহলে এদের প্রফেশনালিজমটা কোথায়? এক সেকেন্ড, সবার কাছে একবার সংক্ষেপে যাই। অশোকদা। হ্যাঁ, সজল ঘোষ বললেন যে সন্ত্রাসবাদী হামলা পাথরছোড়া বন্ধ হয়েছে নোটবন্দির পরে, পাথরছোড়া বন্ধ হয়েছে, আর পুলওয়ামাতে ৩০০ কেজি RDX দিয়ে সেনা কনভয় উড়ে গেছে। কোথা থেকে ৩০০ কেজি RDX আসলো আজ অবধি কেউ জানে না। পহেলগাঁও অ্যাটাকের ঠিক পরের দিন, মানে একেবারে পরের দিন, NIA সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো আদানি নিয়ন্ত্রিত গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে পহেলগাঁও অ্যাটাকের জন্য কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। আদানিকে ডেকে জেরা করার কোনো প্রয়োজন হয়তো নেই বিজেপি গভর্নমেন্টের। দিল্লি বিস্ফোরণের পরে সত্যপাল মালিকের কথাটাই মনে পড়ে যায় যে সত্য শুধু সত্য পায় মালিক, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বিহার ভোটের লাস্ট ফেজের আগের দিন বিস্ফোরণ ঘটলো, আমি এগুলোকেও ছেড়ে দিলাম, তাহলে দায়টা নেবে কে? কোটি কোটি টাকা খরচ করে অজিত দোভালকে পোষা হলো, কোটি কোটি টাকা অজিত দোভাল দায় নেবে না, হোয়াইট কলার টেররিজম, মোদি দায় নেবে না। হোয়াইট কলার টেররিজমকে ডিফেন্ড করছেন? না না, কাকে ডিফেন্ড করব, কেন ডিফেন্ড করব? আমাদের স্পষ্ট কথা, আসলো কোথা থেকে? প্রায় ৩.৫, কত বললো দেবদা, ৩,৫০০ কেজি বিস্ফোরক আসলো কোথা থেকে? স্বাধীন ভারতে এত বিস্ফোরক কে আনলো, কোথা থেকে আনলো? খুব সংক্ষেপে চয়নদার কাছে চলে যাই, তারপর আমাকে ব্রেক নিতে হবে। চয়নদা প্লিজ। সংক্ষেপে তো যেতেই হবে, কারণ আমি আমার কাছ থেকে তো সংক্ষেপেই নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই ল্যাক অফ ডিফেন্স এত সুন্দর করে, না না এত, হ্যাঁ তোমার গলায় কি অভিমানের সুর? কি বলবো, এই যে বলে না যে তোমাকে, তোমার কাছ থেকে সংক্ষেপে নিতে, মানে এই সব বলে লাভ নেই। আমি জাস্ট বললাম, আমি যা বুঝবার বুঝে নাও। আমি খালি, আমাকে খালি একটু বলতে দিও, তাহলেই হবে, আর কিছু চাইছি না। সেটা হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে আমার ব্রেক নিতে হবে, আমি তোমাকে ক্ল্যারিফাই করি। তুমি তো আজ সে দোস্ত আমার না সবটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্ল্যারিফাই করেছো, থ্যাংক ইউ সো মাচ। না বিষয়টা কি যে এত সুন্দর করে যে ল্যাক অফ ডিফেন্সে কে স্বরাষ্ট্র দপ্তরের ইয়েকে ব্যর্থতাকে আড়াল করা যায়, সজলকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এটা খুব নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং
প্রধানমন্ত্রী তথা নিরাপত্তা উপদেষ্টা, এদের 3 জনের পদত্যাগই দাবি করা যায়, কিন্তু তার এটা দাবি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হোয়াইট কলার টেররিজমকে আমরা ডিফেন্ড করছি না। আমরা দেশের নাগরিক হিসাবে সুরক্ষা চাইছি। লালকেল্লার সামনে যদি সুরক্ষিত আমরা না অনুভব করি, সুরক্ষা যদি না পাই, তাহলে কোত্থেকে কি হয়? এখানে পুরো গাড়িগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো টাকা, নগদ টাকায় কেনা হয়েছে। এই লেনদেন, এটা সেপ্টেম্বর মাসে কেনা গাড়ি, যে গাড়িতে হয়েছে, বিস্ফোরণ হয়েছে। এই জিনিসগুলো আমার এই পয়েন্টগুলো যদি দেখি, একদম ভ্যালিড পয়েন্ট চয়নদা, আমার এখানে একটা প্রশ্ন আছে চয়নদা, একদম ভ্যালিড পয়েন্ট চয়নদা, একদম চয়নদা এক সেকেন্ড, আমি একটু তোমার কাছে এখানে প্রশ্ন করছি, একদম ভ্যালিড পয়েন্ট। এটা তো ঠিক যে হোয়াইট কলার টেররিজম স্টুডেন্টরা আলফালা ইউনিভার্সিটি এই মুহূর্তে আন্ডার স্ক্যানার, আমরা জানি না এরকম আর কোথায় কোথায় আছে। আমরা যদি নিরাপত্তার স্বার্থে ধরে নিই যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখানে তদন্তকারী সংস্থা তারা সেটা আন্ডার স্ক্যানার রাখতে পারেন, ইনক্লুডিং জেএনইউ বা জেইউ, তোমরা সাপোর্ট দেবে তো? আমাদেরকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করছো? শুনে নাও মৌপিয়া, 2019-এ তৈরি একটা ইউনিভার্সিটি, 2019-এ তৈরি ইউনিভার্সিটি, যেখানে যে পয়েন্টগুলো দেখলো আমাদের প্রতিবেদক দেখালেন, সেই পয়েন্টগুলো যদি যে কোনো ইউনিভার্সিটিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে তো ঘোরা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু সেই প্যারাফার্নালিয়াগুলো কথা বললে একটা দিল্লিতে বাকিগুলো তো ছাত্র আন্দোলন হয়। এখানে ছাত্র আন্দোলনের ইতিহাস আছে কি? আমি জিজ্ঞেস করছি মৌপিয়া, এখানে ছাত্র আন্দোলনের ইতিহাস আছে কি? নেই। এখানে ঢোকার সুযোগটা ছিল না। 2019 সালে তৈরি ইউনিভার্সিটি, যেখানে হরিয়ানার মতো একটা রাজ্যে, সীমান্তবর্তী রাজ্য, এখানে অতটা ফাঁকা জায়গা ব্যবহার করছে, এটার সঙ্গে জেএনইউ আর জেইউ প্রসঙ্গ আসে কি করে? এটাই তো আমার মূল প্রশ্ন থাকছে। কি করে এলো? এটা কি জেএনইউ নিয়ে কথা বলবে তুমি? যদি কথা বলো মৌপিয়া, আমি সারা রাত্রি আমি এই শো চালিয়ে দেবো, আমি এটা দায়িত্বের সঙ্গে বলছি। কিন্তু হোয়াইট কলার টেররিজম, তার সঙ্গে জেএনইউ জেইউ গুলি ফেলার মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি দিয়ে আছে, সেই অভিযোগটা আমি প্রাথমিকভাবে করছি। এখানে এই প্রসঙ্গ আসলে ছোট্ট সেখানে ইহা হলে উহা, উহা হলে ইহা নয়, এটা হতে পারে না। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। একটু আগে রিয়া যেটা জানাচ্ছিল যে এরপর যে সর্বশেষ যে অ্যারেস্ট উঠে এসেছে, যে তার থেকে যা তথ্য উঠে আসছে তা চমকে দেওয়ার মতো। রীতিমতো ড্রোন তৈরি করে, রকেট তৈরি করে নাশকতার ছক ছিল তাদের, এবং যাতে অনেক দূর এগিয়েও গিয়েছিল তারা। দেখুন, স্টেথোর আড়ালেই কি শয়তানির কারখানা তৈরির চেষ্টা চলছিল দিল্লি লাগোয়া ফরিদাবাদে? গোয়েন্দা জেরায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। আত্মঘাতী বিস্ফোরণ নয়, দিল্লিতে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। রাজধানীর জনবহুল জায়গা সহ বিশিষ্ট কেন্দ্রগুলিতে একসঙ্গে এই ড্রোন হামলার ছক কষা হয়েছিল। এর জন্য কাজে লাগানো হয়েছিল জসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামের একজনকে। এর মধ্যেই দানিশ বা ওয়ানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনআইএ সূত্রে খবর, হোয়াইট কলার মডিউলকে প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য করত এই দানিশ। সে তৈরি করত ড্রোন, ইম্প্রোভাইজড রকেট মেকানিজমও জানত। আত্মঘাতী বোমারু উমর নবীর খুব কাছের ছিল সে। দানিশের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে, তার নাম রশিদ আলী। আপাতত তারা এনআইএ হেফাজতে। একদিকে কাশ্মীর, অন্যদিকে ফরিদাবাদ। আসরে এক ঝাঁক ডাক্তার, চলছে সন্ত্রাসবাদের ছক। গত বছরে অক্টোবরেই কাশ্মীরের কুলগামে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে হাজির ছিল দানিশ, তার বাড়িও কাশ্মীরে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। গোয়েন্দা সূত্রে খবর, ডক্টর জঙ্গিদের লক্ষ্য ছিল দিল্লির হাই সিকিউরিটি জোন। কিভাবে সেখানে একযোগে বিস্ফোরণ ঘটানো যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় কুলগামে। ঠিক হয় হামাসের কায়দায় তৈরি করা হবে ড্রোন, সেগুলিতে বিস্ফোরক ভরে আঘাত হানা হবে। এর জন্যই বিপুল পরিমাণে বিস্ফোরক জড়ো করেছিল জঙ্গিরা।
কাশ্মীর থেকে তুলে এনে দানিশকে রাখা হয় হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ঘরে রাখা হয় তাকে। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়েছে উমর, মুজাম্মেল, আদিল ও শাহিন শাহিদ। কিছুদিন আগেই নগদে একটি গাড়ি কেনে শাহিন। পরিকল্পনা চলে ছক বেঁধে। চিকিৎসক পেশাধারী জঙ্গিরা খোঁজ লাগায় প্রযুক্তি বিশেষজ্ঞদের। তদন্তকারী সূত্রের দাবি, জঙ্গি হামলার জন্য সমস্ত রকম প্রযুক্তিগত সহযোগিতা করেছিল দানিশ। আত্মঘাতী ড্রোন বানানো থেকে হামলার জন্য রকেট তৈরিতেও সাহায্য করে সে। কাশ্মীরের জৈশের পোস্টার পেয়ে তদন্তে নেমে খোঁজ মেলে মডিউলের। জেরা করে উঠে আসে ফরিদাবাদের কথা। মোজাম্মিল আর শাহিনকে গ্রেপ্তার করে মেলে অস্ত্র ও বিস্ফোরক। তারপর দিনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওমর। তবে এই মডিউল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তার জন্য আরো অনেকেই জেরা করছেন গোয়েন্দারা। কলকাতা টিভি। আমি এখানে অনির্বাণের কাছে আসবো যে অনির্বাণ, রীতিমতো ড্রোন বানানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া, রকেট হামলার ছক। আমি শুধু এটা বোঝার চেষ্টা করছি যে এটা কতটা সময় এবং কতটা ব্যয় সাপেক্ষ, এবং যেটা কৃষাণুও বললো যে তো একদিনে তো এটা জড়ো হয়নি, সামান্য 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 করে এনে সেটা জড়ো করা হয়েছে। তো কোনোভাবে কোনো রকম সন্দেহজনক লেনদেন, সেটা ট্র্যাকিংয়ের বা সেটা নজরে পড়ার, সেটা নোটিসড হওয়ার কোনো রকম সম্ভাবনা কি থাকে? না দেখো, সজলদা যেটা বলছিল যে এই নাশকতামূলক কার্যকলাপেরও একটা ইভলিউশন হয়েছে। আগে ওই নাশকতা মানে ওই কোথাও নিয়ে গিয়ে বোম ছুঁড়ে ফেলা, এখন টেকনোলজি ড্রিভেন। আমরা বলছি তো যে এখন টেকনোলজি সব কিছুতে এগিয়ে আছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা এই রকম কাজ করেন তাদের কিন্তু মাথা অনেকটাই শার্প। আমরা বলি যে যারা খুব মস্তিষ্ক শার্প আছে তারা বিভিন্ন কাজে সফল হয়, তারা এই নাশকতামূলক কাজও সফল হয়। এবং যত ফ্রডস্টার্স আছে তারা দেখবে বিভিন্ন যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে বাইপাস করেও তারা ফ্রড করে যাচ্ছে। তো সেরকমভাবে যারা নাশকতা করছে তাদের মধ্যে যদি ইন্টেলিজেন্স সেই রকমভাবে থাকে, এবং আমরা দেখেছি এদের যারা কিংপিং থাকে তারা পড়াশোনায় থাকে, তাদের এমনভাবে মগজ ধোলাই করা হয়, তাদের মধ্যে একটা রাষ্ট্রবিরোধী ব্যাপার স্যাপার চলে আসে। তো তারা তাদের যাবতীয় শিক্ষা, যাবতীয় তাদের যে মানে বিভিন্ন রকম জ্ঞান, সেই জ্ঞানগুলোকে এটার মধ্যে তারা ইম্প্রোভাইজ করে। কিন্তু ব্যাপার হচ্ছে সব কিছু করতে গেলেই আপনার টাকার দরকার। আপনি টাকা ছাড়া কোনো কিছু করতে পারবেন না, এবং টাকার যে মানে সেই ফ্লোটা কোথার থেকে আসে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি আজকে চাই যে আমি কোনো নাশকতামূলক কার্যকলাপ করব, আমাকে কারোর কাছে যেতে হবে, সেই লোকটার কাছ থেকে টাকা নিতে হবে, যেই লোকটার কিন্তু একটা আমি বলবো আগ্রহ থাকবে যে তুমি এই নাশকতামূলক কার্যকলাপ করো, তাতে লোক মরবে, তাতে আমার আনন্দ হবে। তার মধ্যে একটা কথা বলো অনির্বাণ, যেরকম ভাবে আমরা এখন দেখতে পাই যে যাতে কোনো রকম কমিউনিকেশনের কোনো রকম ট্রেস কেউ না পায়, সে কারণে আমরা দেখছি যে বিভিন্ন অ্যাপের কথা উঠে আসছে, টেলিগ্রাম বা সিগন্যাল, এগুলো চলতি। এর পাশাপাশি থ্রিমা মতো অনেক অ্যাপ যেগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন, এবং যেগুলো সার্ভারেও যেগুলো রেজিস্টার্ড থাকে না, যেগুলোকে একদম প্রায় ক্র্যাক করা প্রায় অসম্ভব, সেই রকম যেমন কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, এই আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এই যে ডার্ক ওয়েব, তার ব্যবহার কতটা হয়ে থাকতে পারে? ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। আমি দার্থহীন ভাষায় বলছি যে ফাইন্যান্সিয়াল ডোমেনে এরকম কোনো টেকনোলজি আজ অব্দি আসেনি যেটাকে আমি মানি ট্রেল পাবো না, যেটাকে আমি বন্ধ করতে পারবো না। ভারতবর্ষের সরকারের কাছে সব রকম অ্যাপারেটাস আছে। এবার দেখো কিছু কিছু জায়গায় মিস হয়। এরকম এত বড় ভারতবর্ষে আমি বলছি যে এরকম যে এক্সপ্লোসিভ কেনা হয়েছে বা সেটাকে আস্তে আস্তে জড়ো করা হয়েছে, এর মধ্যে সরকারের যে রেগুলেটরি সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো কোথাও না কোথাও হয়তো একটুখানি শিথিল ছিল, কিন্তু সরকারের সেই সিস্টেম আছে। আজকের দিনে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান তুমি ক্রিপ্টোতে করো, যাতেই করো, এর মূল যে রুট, সেই রুটটাতে কিন্তু পৌঁছানো সম্ভব, এবং সরকার সেটা আগে পৌঁছতে পারেনি। এবার পোস্টমর্টেম হবে, এবার তদন্ত হবে, তাতে হয়তো ধরা পড়বে, কিন্তু সেটা কি আগামী দিনের আবার আরেকটা নতুন নাশকতামূলক কার্যকলাপকে যাতে আটকানো যায় সেটার দিকে সজাগ। আমার এখানে চয়নদার কাছে প্রশ্ন, যে চয়নদা এই যে সিকিউরিটি ল্যাপসের দিকটা, যে দিকটাতে তুমি ইন্ডিকেট করছিলে, সেটা তো প্রবলভাবে উঠে আসছে। কারণ আমরা জাস্ট 6 মাস আগে, 6.5 মাস আগে আমরা পহেলগাঁও দেখেছি, এবং সেখানেও এই প্রশ্ন থেকে গেছে যে কি করে ওই জঙ্গিরা তারা এসে ওই বৈসারান ভ্যালি অবধি পৌঁছলো, এবং তারা তাদের অপারেশনটা করলো, কিছুক্ষণের অপারেশন রেকি টেকি সমস্ত কিছু স্মুথ করলো, এবং তারা সেই অপারেশনটা করে
চলে গেল সেখান থেকে। পরবর্তীকালে যে সমস্ত এনকাউন্টার হয়েছে তাতে তারাই এনকাউন্টারে হত হয়েছে কিনা সে উত্তর আজও পর্যন্ত আমাদের কাছে অধরা। বাট পয়েন্ট ইজ দ্যাট যে তারপর যখন আমাদের সমস্ত ভিজিলেন্স, সমস্ত সার্ভেলেন্স সেগুলো একদম পিকে থাকাটাই এক্সপেক্টেড, সেরকম সময় এরকমভাবে আন্তরাজ্য জাল বিস্তার, সেখানে এত জন চিকিৎসক তারা একে অন্যের সঙ্গে জড়িত, এবং এই উমার নবী বা মুজাম্মেল এরা উকাসা বলে একজনের নাম উঠে আসছে, তারা টার্কি গিয়েছিল। তো এই যে সমস্ত অ্যাক্টিভিটি কোথাও কেউ তার কোনো সূত্র পেল না। নজরদারি যে ছিল না সেটা তো এখন বোঝাই যাচ্ছে, কিন্তু আমার আর যে মূল প্রশ্ন সেটা হচ্ছে কি, যতটা বক্তৃতার সময় গেছে ততটা যদি কাজে দিত তাহলে এতগুলো নিরীহ মানুষ যারা মারা গেছেন বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, তাদের প্রাণ ওভাবে যেত না। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি, যে স্বরাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর দুটো দপ্তর থেকেই কড়া নজরদারির ব্যবস্থা ছিল, এবং অর্থ দপ্তর, যেটা অনির্বাণ খুব প্রাসঙ্গিক কথা বললো, যে এই অ্যাপসগুলোর ওপরে নজরদারি করা বন্ধ করাটা কোনো সমস্যার জায়গা নয়। নজরদারিটা করা হয়েছিল কি, এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির যে ঘটনাটা, এই বিষয়গুলো, এগুলো নজরদারিটা সঠিকভাবে করা হচ্ছে কি, এই প্রশ্নটা থেকে যাবে। আর কাশ্মীরকে নিয়ে যে গর্বের কথাবার্তা ওই 370 ধারা তোলবার পর থেকে বলা হয়েছিল, কাশ্মীরে তারপর থেকে কি হয়েছে সেগুলো আমি আর আসছি না, কিন্তু যেটা নির্দিষ্টভাবে বলবার সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই যে হোয়াইট কলার মডেলটা, ডক্টরস মডেল যেটা বলে এখানে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, 2022 থেকে শুরু হয়েছে, 2019 থেকে 2022 এই 3 বছরের মধ্যে এটা কতটা গোলমেলে জায়গায় নিয়ে যাওয়া হলো যে আজকে 2025-এ নভেম্বর মাসে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল। আমার খুব স্পষ্ট প্রশ্ন, এই ব্যর্থতার দিকে আমি যদি আঙুল না তুলি তাহলে কি আমরা দেশের প্রতি প্রকৃত কর্তব্য পালন করব? ভাইটাল পয়েন্ট সজলদা, বিরাট ভাইটাল পয়েন্ট গো, সত্যি বিরাট ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, আমি কি আর বলবো, সিকিউরিটি ল্যাপসের কথা সবাই বলুক, বিদ্রুপ 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 করছি, উত্তরটা শুনুন, তারপর মনে হবে যে আমি ঠিক বলে। আমরা দেশের কথা জিজ্ঞেস করছি, আমিও দেশের বাইরে যাব না, আমি কার্ল মার্কসের দেশ যাব না, আমি লেনিনের দেশ যাব না, আমি এই দেশেই যাবে না জানেন, আমি কার্ল মার্কসের দেশের কথা বলছি, আমি বলি মার্কসের কথা বলি না, আমার বলতে দিন। শোনা দাদা, বলতে একটু দাঁড়াও, আসবো। আমি বলছি যে আমাকে এই যে সিকিউরিটি ল্যাব নিয়ে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে থেকে মৌপিয়া তুমি যা খুশি তাই বলতে পারো, অনির্বাণ বাবু যা খুশি তাই বলতে পারেন, এদের বলার অধিকার আছে, কিন্তু এই চয়নদাদের নেই। কেন আমি বলছি, কেনটা বলছি, বউবাজার থেকে লালবাজারের দূরত্ব ছিল কত মিটার, মিটারে মাপা হয়, নট কিলোমিটার। সিপিএম করতেন তো সেদিন। আচ্ছা, ইন্টারনাল সিকিউরিটি অমুক তমুক মাথায় ছিল না। কতজন মানুষ মারা গেছিল? বউবাজার থেকে রাইটার্স বিল্ডিং এর দূরত্ব কত? পুলিশ মন্ত্রী আমার বক্তব্য হচ্ছে যে সেদিন কত লোক মারা গেছিল, এই পুলওয়ামা, ওই বকটুই, এই দিল্লি ব্লাস্ট সব এক করলে যত লোক মারা যাবে তত নিরীহ মানুষ ওইখানে মারা গেছিল। ওখানেও 2 কিলো বোম দিয়ে হয়নি, ওখানেও 2 কিলো বোম দিয়ে হয়নি। তার অতএব সবাই বলবে, আপনারা নয়। আবারও বলছি যে এই যে বললো না, খুব সুন্দর করে বললো যে দিল্লি ব্লাস্টে কত লোক মারা গেছে, শুধু টিভি পেটে কত লোক মারা গেছে বক্তৃতা, সেটার উত্তরাধিক। ও এক নিঃশ্বাসে দম বন্ধ করে বলে যাচ্ছিল ভারতবর্ষের ইতিহাসের কথা। তখন কোন সময় কংগ্রেস, কোন সময় এনডিএ, আমি গুলিয়ে ফেলছিলাম। তখন আবার কোন সময় কংগ্রেসে মমতা ব্যানার্জি, কোন সময় এনডিএতে মমতা ব্যানার্জি, সেটাও গুলিয়ে ফেলছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, যেমন ও বলছিল যে 1 কিলো 2 কিলো করে যখন জমা হলো তখন কোথায় ছিল। টিভির ক্ষেত্রে তো বলতে পারবো না, যখন একটা টিভি এলো ঘরে, 2টো টিভি এলো ঘরে, বলতে পারবো না। এটা টিভি ফাটিয়ে 12 জন মানুষ মেরে ফেলেছে। আর যারা কংগ্রেসের যারা ল্যাপসের কথা বলছে তাদেরকে মনে করিয়ে দিই, কংগ্রেসের ইতিহাসের কথা। কংগ্রেস বেশি দিন শাসন করেছে, বেশি সন্ত্রাসবাদী হামলা সেই সময় হচ্ছে, তার মধ্যে যাচ্ছি না। যারা ভারতবর্ষের দুটো প্রধানমন্ত্রী তাদের দলের সর্বোচ্চ নেতাকে রক্ষা করতে পারেনি, তারা সিকিউরিটি ল্যাপসের কথা বলবে? আপনারা আমাকে যা খুশি বলুন, আমি মেনে নেব, কাউন্টার করব। অশোক দা,
অবোধের গোবোধে আনন্দ, সেই তো দেখছি। অশোকদা আবার একই সঙ্গে এক সেকেন্ড, অশোকদা অশোকদা এটাও মাথায় রাখতে হবে যে সিরিয়াল ব্লাস্টের পর শিবরাজ পাটিল তিনি একই দিনে 3 বার স্যুট চেঞ্জ করেছিলেন, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাকে মুশকিলটা কোথায় জানেন? মুশকিলটা কোথায় হয় জানেন? আপনি শিবরাজ পাতিল 10 বার স্যুট চেঞ্জ করেছে সেটা আলোচনায় আসতে পারে। আচ্ছা, রাহুল গান্ধী কতবার বিদেশে কখন কখন যাচ্ছেন সেটা নিয়ে কখন কখন দুবাই ঝাঁপ মারছে, তাহলে আমি চুপ করে যাই। সিরিয়াল ব্লাস্ট আমি বলছি আপনাকে বলতে দিন, আমি একটা কথা বলি, এক সেকেন্ড অশোকদা মুশকিলটা হলো কি বলুন তো, এই যে মুশকিল হলো বলেন না, যদি একটা সিরিয়াল ব্লাস্ট গড ফরবিড যদি হয়, সেখানে যখন একজন রিপোর্টার যায়, সেই রিপোর্টার জামা চেঞ্জ করার টাইম পায় না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী 3 বার স্যুট চেঞ্জ করছে, আলোচনা হবে না? একদম একদম আলোচনা হয়েছে। শিবরাজ পাতিল প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এটাকে কেউ বসে এখানে জাস্টিফাই করতে পারছে না। এখন প্রশ্নটা হয়ে গেছে ঠিক পহেলগাঁও অ্যাটাকের 26/11 পর, এক সেকেন্ড, 26/11 পর তোমাদের মুখ্যমন্ত্রী টেরা ট্যুরিজম করতে নিয়ে যায়নি রামগোপাল ভার্মাকে? আমি কি অপরাধ করলাম যে কাকে আড়াল করছে? না এটা বলো না, কাকে আড়াল করছে এটা বলো না। রামগোপাল ভার্মাকে নিয়ে গিয়েছিলেন প্রয়াত বিলাসরাও দেশমুখ 2008-এর 26শে নভেম্বর, এই ঘটনার পর তার পরের দিন কি গিয়েছিলেন? সব মেনে নিলাম, শুনুন আমি সব মেনে নিলাম, তবে কোনোটা তো মানে একবার তর্ক করছি না। আপনি ইতিহাসে বিচরণ করছেন, একদম সাম্প্রতিক বর্তমানে আমি বিচরণ করছি, আমি বলতে চাইছি সাংবাদিকদের প্রবলেম হচ্ছে কি, সাংবাদিকদের মেমোরিটা না। আমি বলতে দিন একটু প্লিজ, কি অপরাধ করলাম? অপ্রয়োজনে আমি বলছি যে পহেলগাঁও অ্যাটাকের পরের দিন যখন সর্বদলীয় বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে যার পৌরোহিত্য করার আশা সারা ভারতবর্ষ দেখেছিল, তিনি সেই বৈঠক এড়িয়ে বিহারের নির্বাচনী প্রচারে চলে গেলেন। আপনারা তা নিয়ে প্রশ্ন করবেন না। কে প্রশ্ন করবে না? কেউ প্রশ্ন করবে না। কে প্রশ্ন করবে না? এই সময় প্রশ্ন করা হয়েছে। আমি বলতে চাইছি অশোকদা ডোন্ট ডিস্টর্ট দ্য ফ্যাক্ট। ডোন্ট ডিস্টর্ট দ্য ফ্যাক্ট। এবার বলছি এই শোতে প্রশ্ন করা হয়েছে। শিবরাজ পাতিল তোমাকে যদি সেদিন তোমার দল না পাঠিয়ে থাকে, দ্যাটস ইওর প্রবলেম। শিবরাজ পাতিল 10 বার স্যুট চেঞ্জ করেছে, সেটা এতগুলো বছর পরেও আলোচনায় আসতে পারে। আর ঠিক যখন দিল্লি বিস্ফোরণ হলো, আমাদের প্রধানমন্ত্রী ভুটানে উৎসব করতে চলে গেলেন, সেটাও আলোচনা হবে না। ঠিক আছে, আমি একদম পয়েন্টে কতগুলো কথা বলতে চাই। এই বলা হচ্ছে না এইসব সন্ত্রাসবাদ, নোটবন্দি, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই বেআইনি টাকার লেনদেন, কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে প্রচার চালিয়ে দেওয়া হলো। নতুন 2000 টাকার নোটে নাকি চিপ ভরে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারটা করলো, বলতে দাও, প্রচারটা করলো, আমাকে বললাম যে 2000 টাকার নোট রাখলে বলতে দেবে, সরকার জেনে যাবে, প্রচারটা সেদিন এরাই করেছিল। বলতে দাও, কোটি কোটি টাকা খরচা করে, সেটা জানি। আমার কথাটা হচ্ছে খুব ক্লিয়ার কথা। এই যে ঘটনাটা ঘটলো, বা পুলওয়ামা যা ঘটেছে, পহেলগাঁও যা ঘটেছে, দিল্লি বিস্ফোরণে যা ঘটেছে, পৃথিবীতে কখনো ঘটেনি, ভারতবর্ষে তো ছেড়েই দিলাম। দায় কাউকে নিতে হবে। কোটি কোটি টাকা খরচা করে অজিত ডোভালকে পোষা হচ্ছে কার নিরাপত্তা দেওয়ার জন্য? প্রধানমন্ত্রীর। যিনি 10 কোটি টাকা শুট পড়েন, 10 কোটি টাকা শুট পড়ে প্রধানমন্ত্রী, আজ জানলাম। উত্তেজনার বসে 10 লাখ 10 কোটি হলে আমার কিছু করার নেই। অবস্থা 10 লাখ টাকার পরে, আচ্ছা যাই হোক, বলো নেমে বলো না 10 লাখ টাকা, 10 লাখ তো বলতে তোমরা রে বাবা, মহা মুশকিল। ভারতবর্ষে প্রধানমন্ত্রী 10 লাখ টাকা মহা মুশকিলের কথা। ভারতবর্ষকে আজ ভিখিরি দেশ না। মৌপিয়া মিডিয়ার কথা বললে মৌপিয়া টাচি আমাকে চেঁচামেচি করবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে যেই মোড়কে বেনিফিট অফ ডাউট দিয়ে কোথাও অমিত শাহ, কোথাও আমাদের আইবি ইন্টেলিজেন্সকে যে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে, তাদের গাফিলতিটাকে থোড়া খাটো করা হচ্ছে। এই মিডিয়ার যে এই যে ন্যারেটিভটা আসছে না, হোয়াইট কলার টেররিজম কোনো কলার, কোনো রং, কোনো ব্যাপার নয়। চিরকাল যেই টেররিজম ছিল এখনো সেই টেররিজমই আছে। হোয়াইট কলার বলার মানে হচ্ছে মানুষকে কোথাও এটা বলা যে আগেরটা তো আমরা আটকে দিয়েছি, নতুন টেররিজমটা আমরা এখনো আটকাতে পারিনি। এটা হচ্ছে ব্যর্থদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া। আমি বলে দিই, তারপরে তুমি বলবে। সাম্প্রতিক অতীতে কোন টেররিজম দেখেছো যেখানে নির্দিষ্টভাবে, বিশেষ করে একটি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত একাধিক ডক্টর, পুরুষ মহিলা নির্বিশেষে তারা ইনভলভড, এবং গোটা টেরর প্লটটা তারা করছে, তারা এক্সিকিউট করছে, তারা ফিদায় অ্যাটাক করছে? আমি বলছি তো এটাকে তো কোথাও একটা কয়েন, তুমি বলতে পারো এটা কয়েনেজ। আমি না, টেররিস্টরা বরাবরই হোয়াইট কলার। পৃথিবীর ইতিহাসে বড় বড় সন্ত্রাসবাদীরা প্রচন্ড উচ্চ শিক্ষিত, তুমি দাও নামগুলো নাও, তাদের শিক্ষাগুলো দাও। তো হোয়াইট কলার মানেটা কি?
হোয়াইট কলারের মানে তো একটা ইউনিভার্সিটি কেন এর আগে সরকারি অফিসের সাথে যুক্ত পাওয়া গেছে, তুমি শোনে না তাতে কিছু? আরে বাবা তাহলে বলো যে হরিয়ানার একজন হিন্দু মহিলাও এর সাথে যুক্ত হয়েছিল, তাকে পরে ছেড়ে দিয়েছে না তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, আমি জানি। আর ডক্টর তো ডাক্তার তো অনেক, হাফিজ সাইদও ডাক্তার, তা অনেক ডাক্তার আছে। কৃষাণু আমার শোতে, আমি বাকিদের দায়িত্ব নেব না, আমার শোতে এখন কটা বাজে? এখন বাজে 7:48। আমি যদি খুব ভুল না করি গত 48-49 মিনিট ধরে আমি ডিসকাস করছি। আমি কোথাও মুসলিম ডক্টর যখন বলিনি, আমিও কেন বলিনি হিন্দু তো ডক্টর বলতে হবে সেই প্রয়োজনটা আমি বুঝলাম না। আমি তোমাকেও বলিনি, তোমাকেও বলিনি। কোন মিডিয়া কি করছে তার দায় আমি নেব না, আমি তো জেনারেল মিডিয়ার কথা বলছি, আমি তোমাকে দোষারোপ করছি। আমি বিস্ফোরণ হলো তখন আমরা যখন টিভির পর্দায় দেখলাম এবং নিচে দেখছি ব্রেকিং নিউজে যে ডাক্তাররা ধৃত, তখন কিন্তু প্রত্যেকটা লোকে একটু চমকে গেছিল যে ডাক্তাররাও বিস্ফোরণে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এটা একটুখানি ডাক্তাররা অনেক দিনই আছে। আচ্ছা, ডক্টর জাকির নাই। আমি আবার বলছি টেররিস্টরা সবাই। এবং আরেকটা জিনিস, এই যে ইম্প্রোভাইজ ডিভাইসগুলোর কথা ও বলল, আর অনেকেও কথা আসছে ড্রোন বানাচ্ছে, এই বানাচ্ছে, এর ভিডিও আছে, ডিজিটাল রেকর্ডস আছে, সেগুলোকে ব্লক করা হচ্ছে না কেন? যারা টিকটক ব্লক করছে তারা এই ইমপ্রিন্টসগুলো কোথাও পাশমেরগা ফাইটার্স, কুর্দিস্তানের পাশমেরগা ফাইটার্স হোক বা আইএসআই এর যে ভিডিওগুলো আছে, তো সেইগুলোকে তারা ব্লক করে দিচ্ছে না কেন? আর এই তো কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট, কোনো কথোপকথন সে যেভাবেই বলা হয়ে থাকুক, ওভার টেলিফোন, নেট, এইগুলোর ইয়ে পেল না। তার কারণ হচ্ছে এই তপন ডেকা, যিনি আইবির প্রধান, পশ্চিমবঙ্গ যোগ বেরোবে রে ভাই। তাকে জেলে তোলো। প্রবলেমটা হচ্ছে তপন ডেকা তো বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের চরবৃত্তি করতে ব্যস্ত। এরা তো টেররিস্ট বা সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করতে চাইছে না, এরা তো বিরোধীরা কে কি কথা বলছে, কে কোথায় মিটিং করছে, কে কোথায় রাজনৈতিক কি পদক্ষেপ নিচ্ছে, কি কর্মসূচি আগামী দিন গ্রহণ করবে, সেইগুলোর তদন্ত, সেইগুলোর আগাম ইনফরমেশন ইন্টেলিজেন্স দিতে বেশি। আর এখানে সজলদাকে বলে দিই, যারা এই চিপের ভাঁওতাটা লটিয়েছিল না 2000 টাকায়, তাকে তোমরা ডিডির ডিরেক্টর করেছো, এবং শিবরাজ পাটিলকে সেই দিন বরখাস্ত করা হয়েছিল। শিবরাজ পাটিলকে ওই দৃশ্যটা দেখে আমরা সবাই বিচলিত হয়েছিলাম, সরকারও তাদের সেই গাফিলতিটা মেনে নিয়ে শিবরাজ সিংকে সরানো হয়েছিল। কিন্তু যেদিন পেহেলগাঁওতে, পুলওয়ামাতে যেদিন বিস্ফোরণ ঘটে, যিনি শুটিং করছিলেন তাকে কিন্তু না কেউ প্রশ্ন করেছে না তার ইস্তফা চাওয়া হয়েছে। সুবিধা হবে উত্তরটা দেওয়া। আমি বলতে চাইছি এইরকম একটা আলফালা ইউনিভার্সিটি, না আলফাল ইউনিভার্সিটি যাই হোক, সন্ত্রাসবাদের আতুরঘর। বলতে দাও না, বলতে দাও, আরে রাখো না বাবা, আমার দলের কি যায় আসে? আমার দলের সরকারের সময় এই বিশ্ববিদ্যালয় অনুমোদন তো পাইনি। আমার বক্তব্যের জায়গা এমন একটা সন্ত্রাসবাদের আতুরঘর, সকল সন্ত্রাসবাদের আতুরঘর বলে যেটাকে বলা হচ্ছে, তার অনুমোদন কোন সরকারের আমলে হয়েছে? এর জন্য কি নেহরুকে দায়ী করবো, রাহুল গান্ধীকে দায়ী করবো, সোনিয়া গান্ধীকে দায়ী করবো? একদম এইটাই তো স্বাভাবিক। ইউনিভার্সিটি নেই, এই যে শোনা যাচ্ছে ইউনিভার্সিটি নেই, তার নামে টাকা ইস্যু করেছে। ন্যাকের যে অ্যাক্রেডিটেশন তার মেয়াদ শেষ হয়েছিল, তারপরও চলে আসছে, কে দেখবে? সরকারে কারা? সরকারে কারা? আমি বলছি ন্যাকের অ্যাক্রেডিটেশন শেষ হলেই তাকে বন্ধ করে দেওয়া যায় না, একটা ইনস্টিটিউশনকে ওইভাবে বন্ধ করে দেওয়া যায় না। চালালোটাকে এটা তো ঠিক। 65 বছর রাজত্ব করে ওরা যা ইউনিভার্সিটি খুলেছে, যা এয়ারপোর্ট খুলেছে, যা হসপিটাল খুলেছে, যা এইমস খুলেছে, যা যে কোনো এই ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট খুলেছে, গত 14 স্বাভাবিক, এটা চীনা লাগবেই তোমার কাছে, কারণ চীনই তোমাদের প্রকৃত বন্ধু এখন, স্বাভাবিক। 14 বছর হ্যাঁ, ভারতবর্ষে তার থেকে অনেক বেশি খুলেছে, তার থেকে অনেক বেশি খুলেছে, এখন অনলাইনেও খোলা যেতে পারে। প্রশ্নটা হচ্ছে যে তার সঙ্গে জঙ্গি কার্যকলাপ। আজকে দেখুন এদের সিস্টেমটা খুলতে না দিলে বলবে নামের আগে আল আছে বলে খুলতে দেয়নি, আর খুলে তারপর যদি তার থেকে বন্ধ হয় তাহলে বলবে কি করে? এই যে ন্যাকামিগুলো এর জন্যই শূন্য শূন্য হলে তো তোমার অপদার্থটা সাফল্য হয়ে যায় না। উত্তরপ্রদেশ নির্বাচন 2024-এর আগে প্রধানমন্ত্রী 7টা নতুন এয়ারপোর্ট উদ্বোধন করলেন, নির্বাচন পেরিয়ে যাওয়ার পর 6টা বন্ধ হয়ে গেছে।
এটা হলো তাদের মহা মুশকিলের কথা, এই তো মহা মুশকিলের কথা। মমতা ব্যানার্জির 59খানা প্রকল্পের 58টা বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে তো কথা বলার কিছু নেই। করতে হবে, কিন্তু যে তথ্য উঠে আসছে সেগুলো মণিপুর নেই, আলোচনা ছিল না কখনো। বলো প্লিজ। কিন্তু রশিদ খা চলে এলো। বলো প্লিজ চয়নদা, 30 সেকেন্ড। আমি মণিপুর ছিল না, রশিদ খা চলে এলো। আমি 30 সেকেন্ডই বলছি যে সজলের আলোচনা তাকে তাদের স্বাধীন পতাকা তুলতে দিচ্ছে, এই হচ্ছে বিজেপি সরকার। নাগাল্যান্ডে স্বাধীন পতাকা উত্তোলন হচ্ছে। যেভাবে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে নরেন্দ্র মোদীর আমলে, সেটা কার্যত নজিরবিহীন। এটাকে ডিফেন্ড করার জন্য বিজেপি লোক পাঠাবে, এইটা আমি আশা করি। এই কথা যত বলবে তত মহাশূন্যে বিলীন হবে। একের পর এক উঠে আসছে, সেগুলো যথেষ্ট উদ্বেগের জন্ম দিচ্ছে। আমরা জানি না যে এরপর এই যে জঙ্গি চক্রের শিকড়, সেটা কত দূর অবধি বিস্তৃত, আস্তে আস্তে আর্থ হয়তো হবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।